ডিসেম্বর নির্বাচনের লক্ষ্য সংস্কার দ্রুত এগিয়ে নিতে বললেন প্রধান উপদেষ্টা। মার্চ ফর গাজায় স্লোগানে উত্তাল জনসমুদ্র, ইসরায়েলের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করা আহ্বান। নজিরবিহীন ঘটনার সাক্ষী চারুকলা, পুড়িয়ে দেওয়া হলো ফ্যাসিস্টের মুখাকৃতি। ট্রান্সশিপমেন্ট নিয়ে ভারতের সাথে আলোচনার তাগিদ, ব্যবসায়ীদের বন্দরের সক্ষমতা বাড়ানোর পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি ফারহানা লুপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের ২ সদস্যের সঙ্গে আজ শনিবার বিকেলে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। গাজার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। দুপুর থেকে ফিলিস্তিনি পতাকা নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার রাজপথ। পরে সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। দলমত নির্বিশেষে লাখো জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি আর মোনাজাতের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। সুমন রায়হানের ক্যামেরায় মানিক শিকদার রিপোর্ট। ছাত্র জনতার আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে মার্চ ফর গাজা সমাবেশে যোগ দিতে সকাল থেকে রাজপথে নামে লাখো জনতার ঢল। ফিলিস্তিনের পতাকা হাতে নিপীড়ন বিরোধী স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। বিকেল 3:15টার দিকে বিখ্যাত কারি আহমদ বিন ইউসুফের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। গাজার মানুষের উপর জুলুম বন্ধের দাবিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সংহতি প্রকাশ করেন বক্তারা। বিকেল 4টায় ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান। ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। গাজায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। সবশেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড চলছে ফিলিস্তিনের গাজায়। এই হত্যাকাণ্ড যেন অচিরেই বন্ধ হয়, আর কোনো শিশু আর কোনো মুসলিম যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, সেই দাবি তুলেছেন এখানের লাখো জনতা। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলা বর্ষবরণ উদযাপনের আগে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো চারুকলা। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শান্তির প্রতীক হিসেবে নির্মাণ করা শান্তির পায়রারও আংশিক ক্ষতি হয়েছে। ভোরের দিকে আগুন দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে ফ্যাসিবাদের দোসররা জড়িত বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এটাকে রহস্যজনক উল্লেখ করে তদন্তে নেমেছে পুলিশ। আলাদা তদন্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বর্ষবরণের আগেই পুড়িয়ে দেওয়া মোটিভ দুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত সিরাত আল মুস্তাকামের রিপোর্টে। বাংলা নববর্ষ ১৪৩২ বরণে যখন
ক্ষণ গণনা চলছে। রাত দিন পরিশ্রম শেষে আনন্দের শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত চারুকলা প্রাঙ্গণ, ঠিক সেই মুহূর্তেই এমন ঘটনার সাক্ষী হলো চারুকলা প্রাঙ্গণ। রোববার ভোর 5টার দিকে এবারের আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা, যা নির্মাণ করা হয়েছিল শেখ হাসিনার অবয়বে। বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন, এই চারুকলার শিক্ষক যারা ছিলেন, এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত, যারা এখনও জীবিত আছেন, তারা তাদের জায়গা থেকেই কলকাঠি নাড়ছেন, তাদের সহযোগিতা এটা হয়েছে বলে আমি মনে করি। ঘটনার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। আসেন ডিএমপির পুলিশ কমিশনারও। তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। চারিদিকে এত সিসি ক্যামেরা থাকার পরেও কিভাবে ঘটল এমন প্রশ্ন এড়িয়ে যান ডিএমপি কমিশনার। তবে পুলিশের আরেক কর্মকর্তা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। খুব বেশি সময় লাগার কথা না। আমরা যদি ওই শেষ রাতের ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করি তাহলে খুব তাড়াতাড়ি এইটা পেয়ে যাব, যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন, হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়। একজনকে আগুন দিতে দেখা গেছে বলেও জানান প্রক্টর। সবাই সহযোগিতা করলে চমৎকার এবং সুন্দর একটা তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে আমরা দোষীদের আইডেন্টিফাই করতে পারবো। এটা শিল্পীরা বলবেন, কারণ এই মোটিভ তৈরির সাথে শিল্পীরা সম্পৃক্ত থাকেন। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে, এর মধ্যে এই মোটিভ করা যাবে কিনা এ ব্যাপারে শিল্পীরা তাদের মতামত দিবেন। কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। পুড়িয়ে দেওয়া মোটিভ দুটি দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার দীর্ঘমেয়াদে বাংলাদেশে লাভবান হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে ভারতের এই সিদ্ধান্তকে আঞ্চলিক বাণিজ্য বিকাশের পথে বাধা হিসেবে দেখছেন তারা। ট্রান্সশিপমেন্ট ও ট্রানজিট সুবিধা বাতিলের মতো পাল্টাপাল্টি সিদ্ধান্ত নিলে বাংলাদেশ ও ভারত কোনো দেশই লাভবান হবে না বলেও মত তাদের। এদিকে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ঝুঁকিমুক্ত রাখতে দ্রুত সময়ে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের। বিস্তারিত সাদিয়া লাবনের রিপোর্টে। ভারতীয় বন্দর ব্যবহার করে গত 15 মাসে 46 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। পণ্য পাঠানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, ইউরোপ সহ বিশ্বের অন্তত 36টি দেশে। তবে হঠাৎ করেই তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য পাঠানোর এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এমন বাস্তবতায় দেশের রপ্তানি খাতের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভারতকে দেয়া বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট ও নৌ প্রোটোকল সুবিধা বাতিলের দাবি তুলছেন কেউ কেউ। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত সাময়িক চাপ তৈরি হলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশ লাভবান হবে। এক্ষেত্রে নিজ দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। আমাদের যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেগুলো কিভাবে উন্নত করা যায় এবং সেগুলোর সক্ষমতা কিভাবে বাড়ানো যায়, ট্রেড, আমি বলবো কার্গো ফেসিলিটি, যেসব আমাদের এলাইড ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলোর উপরে জোরদার করে আমাদের এখান থেকে এক্সপোর্ট করার সক্ষমতা অবশ্যই বাড়াতে হবে। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত আঞ্চলিক সম্ভাবনা ও বাণিজ্য বিকাশের জন্য সহায়ক নয়। পাল্টাপাল্টি পদক্ষেপের পথে না হেঁটে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের পরামর্শ তাদের। এছাড়া বিকল্প রপ্তানি রুট তৈরির কথাও বলছেন তারা। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে একটা, দ্বিতীয় যদি আমরা একবারে আর নাই পারি তাহলে আমাদের বিকল্প খুঁজতে হবে। সেটি হচ্ছে যে সরাসরি প্লেনে নিয়ে যাওয়া, কার্গোতে নেওয়া, পাশাপাশি আমাদের দেশের উৎপাদন খরচটা কমানো, খরচ কমিয়ে যেন আমরা এই যে বাড়তি খরচটা যেন আমরা পোষায় নিতে পারি।
এদিকে গেল ৩ বছর ধরেই ভারতের তৈরি পোশাক আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব 40% উপরে। সবশেষ 2024 সালে দেশটি মোট তৈরি পোশাক আমদানি করেছে $154.58 লাখ, যার মধ্যে $63.37 লাখ পোশাক নিয়েছে বাংলাদেশ থেকে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে দেশে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আর পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ একসঙ্গে সামরিক বাহিনীর সাথে জনগণের দূরত্ব বাড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইন্ডিয়া টুডেতে দেয়া ব্যারিস্টার তানিয়া আমিরের বক্তব্য রাষ্ট্রদ্রোহ বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। শনিবার রাজধানীতে রাওয়া ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব বক্তব্য তুলে ধরেন তিনি। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। রাষ্ট্র সংস্কারের রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী কিভাবে করা যায় তা নিয়ে শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এই সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, দেশের জনগণ এবং সেনাবাহিনীর সদস্যদের ভারতীয় আধিপত্যবাদ আকাঙ্ক্ষা সম্পর্কে সচেতন হওয়া উচিত। শেখ হাসিনা তার কোটারির মাধ্যমে এই প্রশ্নটা সে উত্থাপন করিয়েছে এবং এই প্রশ্ন উত্থাপনের মাধ্যমে সেনাবাহিনীর সাথে জনগণের একটি অনভিপ্রেত দূরত্ব তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে গত 27 মার্চ হোয়াটস অন বাংলাদেশি আর্মি চিফস মাইন্ড নামক এক প্রবন্ধে ব্যারিস্টার তানিয়া আমির সেনা অভ্যুত্থানের উস্কানি দিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল বলছেন মাহমুদুর রহমান। আওয়ামীপন্থী বাংলাদেশি একজন ব্যারিস্টার, আমি মনে করি সে একজন ভারতীয় এজেন্ট। ইন্ডিয়ার একটা পত্রিকায় একজন যখন এই ধরনের সাক্ষাৎকার দেয়, সে আসলে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ করছে। আমি যতটুকু আইন জানি, আমার মতে তানিয়া আমির রাষ্ট্রদ্রোহ করেছেন। এদিকে দেশে প্রেসিডেন্ট পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান। একই সঙ্গে 11 সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার প্রস্তাবও দেন তিনি। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাওয়া ছাড়া আমাদের এখান থেকে মুক্তির কোনো সুযোগ নাই। যদি আমরা রাষ্ট্রকে সঠিক পথে আনতে চাই, 2 টার্ম, 5 বছরের 2 টার্ম, এর বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না। এটাই হচ্ছে আমার প্রস্তাব। প্রেসিডেন্টের সাথে সংসদের একটা ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। রাওয়া আয়োজিত সেমিনারে বক্তারা বিভিন্ন সময় রাজনীতিতে সশস্ত্র বাহিনীর রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন। সশস্ত্র বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাবমুক্ত রাখার কথাও উঠে আসে বক্তাদের আলোচনায়। প্রতিটি নাগরিক যখন বাইরের কিংবা আভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হবেন, নিজেদের প্রস্তুত করবেন, তখন আর সশস্ত্র বাহিনীকে দূরের কোনো বিজাতীয় প্রজাতি বলে মনে হবে না। 1971 সালের পর থেকে ভারত আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করার অব্যাহত প্রচেষ্টা চালায়। কখনো তারা সফল হয়েছে, কখনো বিফল হয়েছে, কিন্তু তারা তাদের প্রচেষ্টা অব্যাহতভাবে চালু রেখেছে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশনায় যমুনা ব্যাংকের নেতৃত্বে মৌলভীবাজার জেলার সব তফসিলি ব্যাংকের অংশগ্রহণে হয়ে গেল স্কুল ব্যাংকিং কনফারেন্স। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক রূপরতন পাইন। অন্যান্যের মধ্যে ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসিন, মৌলভীবাজার জেলার শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান এবং জেলার সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নিচে আরো একবার সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে প্রেসিডেন্ট পদ্ধতি সরকার ব্যবস্থার প্রস্তাব, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহতদের বেশিরভাগ। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ডিসেম্বর নির্বাচনের লক্ষ্য সংস্কার দ্রুত এগিয়ে নিতে বললেন প্রধান উপদেষ্টা। মার্চ ফর গাজায় স্লোগানে উত্তাল জনসমুদ্র, ইসরায়েলের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করা আহ্বান। নজিরবিহীন ঘটনার সাক্ষী চারু করা, পুড়িয়ে দেওয়া হলো ফ্যাসিস্টের মুখাকৃতি।
ট্রান্সশিপমেন্ট নিয়ে ভারতের সাথে আলোচনার তাগিদ ব্যবসায়ীদের, বন্দরের সক্ষমতা বাড়ানোর পরামর্শ। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। সাথেই থাকুন।